প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ২ এর গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করব। আজকে মূলত পৃষ্ঠা ১৭, ১৮ এবং ১৯ পৃষ্ঠার সমস্যাগুলো দেখব। চলো শুরু করি। প্রথমে আমরা দেখছি যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। এর মধ্যে ১ নম্বরে আছে ৩৫ এর সাথে কত যোগ করলে যোগফল ৫২ হয়, এবং ২ নং-এ ৩২টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যেন প্রত্যেকে ৮টি করে চকলেট পায়। আমরা ১ নং সমস্যাটি একটু আলোচনা করি। এখানে বলা আছে যে ৩৫ এর সাথে কত যোগ করলে যোগফল ৫২ হয়। যেহেতু এখানে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করতে হবে, তাহলে এখানে অজানা রাশি হচ্ছে কত যোগ করলে, কার সাথে? ৩৫ এর সাথে। তো যে সংখ্যাটি আমরা যোগ করব সে সংখ্যাটিকে আমরা ক ধরব। তাহলে আমরা যদি এভাবে লিখি যে ধরি সংখ্যাটি ক, অজানা সংখ্যাটি ক, তাহলে আমরা এই কটাকেই ৩৫ এর সাথে যোগ করলে যোগফল ৫২ হবে। এখন আমরা যদি গাণিতিক বাক্যে লিখি যে গাণিতিক বাক্যটি হবে ৩৫ এর সাথে যেহেতু ক বা অজানা সংখ্যাটি যোগ করে ৫২ যোগফল হবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি ৩৫ যোগ ক সমান ৫২। ৩২টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে ৮টি করে চকলেট পায়। তাহলে এই ৩২টি চকলেট কিছু শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া হবে যেন প্রত্যেকে ৮টি করে চকলেট পায়। এখানে যেহেতু কয়েকজন শিক্ষার্থীর কথা বলা আছে, কিন্তু এইটি যেহেতু অজানা এবং এটাকে আমরা শিক্ষার্থীর সংখ্যাকে আমরা ক ধরব, তাহলে আমরা ২ নং বলতে পারি যে ধরি শিক্ষার্থীর সংখ্যা সমান ক। আর এই ক জন শিক্ষার্থীর মধ্যে ৩২টি চকলেট সমানভাবে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেকে ৮টি করে চকলেট পায়, অর্থাৎ ভাগফল হবে ৮। তাহলে আমরা যদি এভাবে লিখি যে ৩২টি চকলেটকে ক দিয়ে ভাগ করব এবং ফলাফল পাবো ৮। এভাবে আমরা গাণিতিক বাক্যটি সাজাতে পারি। সুতরাং গাণিতিক বাক্যটি হবে ৩২ ভাগ ক সমান ৮। এখন আমরা পরের প্রশ্নটা দেখব। ২ নং-এ আছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। ১. একটি সংখ্যার সঙ্গে ২০ যোগ করলে যোগফল ১৬০ হয়। ২. একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ ও ভাগশেষ ৪ হয়। এখানে ১ নং-এ যে সমস্যাটি আছে, একটি সংখ্যার সঙ্গে ২০ যোগ করলে, এই যে একটি সংখ্যা বলা আছে কিন্তু সংখ্যাটি মান দেয়া নাই, তাহলে এখানে একটি সংখ্যাই হচ্ছে অজানা সংখ্যা। তাহলে আমরা যদি সমাধান করি ১ নং, ধরতে পারি যে অজানা সংখ্যাকে বলছে ক ধরে, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি ক। ধরি সংখ্যাটি ক। এই সংখ্যার সঙ্গে ২০ যোগ করলে এই ক এর সাথে কি যোগ করতে হবে? ২০। ২০ যোগ করে যোগফল আমরা কত পাবো? ১৬০। তাহলে আমরা গাণিতিক বাক্যটি বলতে পারি ক যোগ ২০ সমান ১৬০। তাহলে বলতে পারি সুতরাং। এখন আমরা যদি এটা থেকে ক এর মান নির্ণয় করি, তাহলে কিভাবে করব? ক এর মান বের করতে হলে আমাদের এই সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে ক সমান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার চিহ্ন যদি যোগ থাকে, সমান চিহ্নের এর পাশে যদি যোগ চিহ্ন থাকে এবং সংখ্যা থাকে, ওই সংখ্যাটিকে যদি আমরা ডান পাশে নেই, তাহলে এই যোগ চিহ্নটা বিয়োগ চিহ্নের হয়ে যাবে এই সংখ্যাটা। তাহলে আমরা পরবর্তী লাইনটা লিখতে পারি যে ক সমান ১৬০ এবং এই ২০কে যোগটাকে ওই পাশে নিলে বিয়োগের ২০ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান ১৬০ বিয়োগ ২০। এখন আমরা পরবর্তীতে ক সমান ১৬০কে ২০
160 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কি হবে, বা ক সমান 140। তাহলে আমরা বলতে পারি ক এর মান বা সংখ্যাটি 140। এখন আমরা 2 নং সমস্যাটি দেখব। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। যেহেতু এখানেও অজানা সংখ্যাটি ক ধরতে হবে, তাহলে আমরা বলতে পারি ধরি সংখ্যাটি ক। এই সংখ্যাটি ক ধরে এখন এটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? ভাগফল হবে 5 ও ভাগশেষ হবে 4। আমরা এক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি ব্যবহার করি। এক্ষেত্রে যেহেতু ভাজ্য হচ্ছে যে সংখ্যাটিকে আমরা ভাগ করতেছি, যে এই সংখ্যাটি এইটি হচ্ছে ভাজ্য এবং ভাজক হচ্ছে 7, ভাগফল এবং ভাগশেষ দেয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে গাণিতিক বাক্যটি হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান ভাগফল। এই সূত্রটি ব্যবহার করে আমরা গাণিতিক বাক্যটি লিখতে পারি। এখন আমরা যদি ক এর মান নির্ণয় করি তাহলে আমরা এই 7কে প্রথমে আমরা ডান পাশে নিব এবং এটা ভাগ চিহ্নের আছে, ভাগ চিহ্নকে আমরা 7কে ডান পাশে নিলে এই ভাগ চিহ্নটা কি হবে? গুণ চিহ্ন হবে। তাহলে আমরা লিখতে পারি ভা ক বিয়োগ 4 সমান 5 গুণ 7। তাহলে আমরা পরবর্তীতে 5 এবং 7 গুণ করে কি পাবো? 35। তাহলে ভা লিখতে পারি ক বিয়োগ 4 সমান 35। লিখবো ক বিয়োগ 4 সমান 35। এখন আমরা ক এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিয়োগের 4কে আমরা ডান পাশে নিব সমানের, আর এই ক্ষেত্রে বিয়োগটা যোগ হয়ে যাবে। তাহলে বলতে পারি ক সমান 35 যোগ 4। অতএব ক সমান আমরা পরবর্তীতে এই দুটো যোগ করলে আমরা জানি 35 আর 4 যোগ করলে কত হয়? 39। তাহলে আমরা লিখব যে বা ক সমান 39। সুতরাং আমরা সংখ্যাটি কত পেলাম বা ক এর মান কত পেলাম? 39। আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি 39। তো এভাবে আমরা এই সমস্যাটি সমাধান করব। এখন আমরা একটি মূল প্রশ্ন দেখব। গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। এর মধ্যে 1 নং এ বলা আছে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়, এবং 2 নং এ 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। 3 নং এ বলা আছে 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। তো আমরা এই বাক্যগুলোকে গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি তাহলে 1 নং এ ছিল 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। এটাকে আমরা লিখব 6 গুণ 4 সমান 24, অর্থাৎ 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। এরপর 2 নং এ ছিল যে 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়, অর্থাৎ 2 নং এ হচ্ছে 25 যোগ 4, এটা কার থেকে বড়? 30 থেকে বড়। তাহলে আমরা বড় চিহ্ন দিয়ে তারপরে 30 লিখব। তারপর 3 নং এ ছিল 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। এখন আমরা 3 নং এ লিখব যে 9 যোগ ক, অর্থাৎ 9 এর সাথে ক যোগ করলে যোগফল কত হয়? 21 হয়। তো এভাবে আমরা 3টি গাণিতিক বাক্য লিখলাম। এই গাণিতিক বাক্যগুলোর মধ্যে আমরা দেখব যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা এবং কোনটি কিরকম হতে পারে। তাহলে আমরা যদি গাণিতিক বাক্যগুলোর মধ্যে একটু ব্যাখ্যা করি যে আসলে 6 ও 4 এর গুণ করলে 6 ও 4 এর গুণফল কত হয়? 6 ও 4 এর গুণফল হবে 4 × 24। তাহলে আমরা দেখতেছি যে ওপাশেও অর্থাৎ ডান পাশেও 24 লেখা আছে। তাহলে আমরা বলতে পারি প্রথমটি সত্য। এরপর 2 নং এ বলা আছে 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। কিন্তু আমরা যদি হিসাব করি 25 আর 4 যোগ করলে কত হয়? আমরা পাবো 29। 29 আসলে 30 থেকে ছোট হওয়ার কথা। কি হওয়ার কথা? ছোট হওয়ার কথা। তো আমরা এখানে দেখছি যে 29 মানে 30 থেকে বড়। তাহলে আমরা বলতে পারি এটি মিথ্যা। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয়টি মিথ্যা। এভাবে আমরা 3 নংটি যদি দেখি
3 নংটি ছিল 9 যোগ ক সমান 21। তো এখানে আমরা তৃতীয়টি কি পাবো, যে তৃতীয়টি সত্য মিথ্যা নির্ভর করে ক এর মানের উপর। অর্থাৎ তৃতীয়টি যদি সত্য হতে হয় তাহলে ক এর এমন একটি মান বসাতে হবে যাতে 9 এর সাথে যোগ করলে 21 হয়। আর ওই মান ছাড়া যদি ক এর অন্য কোনো মান থাকে তাহলে যোগফল 21 পাওয়া যাবে না। ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বাক্যটি মিথ্যা হবে। তাহলে আমরা বলতে পারি যে তৃতীয়টি সত্য মিথ্যা নির্ভর করে ক এর মানের উপর। তো এভাবে আমরা নিম্নে বলতে পারি যে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। এখানে আমরা খোলা বাক্যের সংজ্ঞা পাবো এবং এই খোলা বাক্য কাকে বলে এই সংজ্ঞা দিয়ে আমরা খোলা বাক্যগুলো চিনব। তাহলে বলা আছে যে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। তাহলে আমরা এখানে খোলা বাক্য কোনটা পেলাম, যে যেটি সত্য মিথ্যা নির্ণয় করা যায় না সেটি হচ্ছে খোলা বাক্য। তাহলে আমরা 3কে বলতে পারি এই বাক্যটি ছিল খোলা বাক্য। এখন অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটি বদ্ধ বাক্য বলে। যখন একটি বাক্য দেখে আমরা বলতে পারবো এটি সত্য এবং এটি মিথ্যা, তখন এই বাক্যগুলোকে কি বাক্য বলা হবে, বদ্ধ বাক্য। তো আমরা নিচে যদি এই গাণিতিক বাক্য এর প্রকারভেদ দেখি তাহলে গাণিতিক বাক্য মূলত 2 প্রকার। কি কি? একটি হচ্ছে খোলা বাক্য আর একটি হচ্ছে বদ্ধ বাক্য। তাহলে খোলা বাক্যের উদাহরণ একটু আগে দেখলাম আমরা এটা, এবং বদ্ধ বাক্য কিরকম হতে পারে, একটি সত্য বাক্য হতে পারে আবার মিথ্যা বাক্য হতে পারে। তাহলে সত্য বাক্য আমরা দেখলাম উদাহরণ এটা, এবং মিথ্যা বাক্যের উদাহরণ একটু আগে দেখলাম। তো এরপর আমরা যদি আরো নিচে কয়েকটি বাক্য দেখি, যে বলা আছে যে 5 একটি বিজোড় সংখ্যা। এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। তো আমরা যেহেতু 5 জানি একটি নিজে বিজোড় সংখ্যা এবং বলা আছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা বলতে পারি এটি সত্য এবং এটি একটি গাণিতিক বাক্য। আর যদি বলা থাকে যে 12 একটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা জানি যে 12 একটি জোড় সংখ্যা হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে বিজোড় সংখ্যা বলাতে এটি মিথ্যা বলা যায়। এবং যেহেতু এটি সত্য ও মিথ্যা নির্ণয় করা যায় সহজে, তাহলে এটি বলতে পারি একটি গাণিতিক বাক্য এবং বদ্ধ বাক্য। আর যদি ক সংখ্যাটি বলা থাকে যে ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, তো এভাবে বলা থাকলে তাহলে আমরা বলতে পারি যেহেতু ক এর মান দেয়া নাই, ক এর এমন একটি মান যদি দেয়া থাকতো যা 5 দ্বারা বিভাজ্য হতো তাহলে বলতাম যে সত্য। তার মানে এটি সত্য বা মিথ্যা এটি বলা যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা ক এর মানের উপর নির্ভর করে। তো আমরা এভাবে ক এর মানের উপর নির্ভর করে যা তা খোলা বাক্য হিসেবে ধরব। এভাবে আমরা খোলা বাক্য এবং বদ্ধ বাক্য সম্পর্কে ধারণা লাভ করব। এর মধ্যে 1 নম্বর আছে যে নিচের খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। 1 নং-এ একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। 2 নং, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। 3 নং-এ আছে খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। তাহলে আমরা এগুলো সমাধান করব। এগুলো সমাধান করার ক্ষেত্রে বলছে যে নিচের খোলা বাক্যগুলোর অজানা মান বের করি যেন বাক্যগুলো সত্য হয়। অজানা মান হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, যেহেতু এটার ক্ষেত্রে অজানা হচ্ছে ক, এক্ষেত্রে অজানা হচ্ছে ক এবং এক্ষেত্রে অজানা হচ্ছে খ। তাহলে প্রত্যেকটির অজানা মান আমরা বের করব। 1 নংটি দেখি, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। আমরা যদি চিন্তা করি যে দেওয়া আছে চতুর্ভুজের বাহুর সংখ্যা ক, তাহলে এই সমাধানটি আমরা 1 নংটা করতে পারি কি, দেওয়া আছে একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা ক। কিন্তু আমরা জানি আসলে একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা কয়টি, একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 4টি। তাহলে বলতে পারি আমরা জানি একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 4। এক্ষেত্রে তাহলে
যেহেতু দুটি চতুর্ভুজের বাহু বোঝানো হয়েছে এবং আমরা বলতে পারি ক সমানই হচ্ছে 4, আমরা লিখতে পারি সুতরাং ক এর মান 4। এখন আমরা দেখব 2 নং, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। এখানে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম, তাহলে যে চাল কেনা হয়েছে ওই চালের মূল্য হচ্ছে ক টাকা। আমরা বলতে পারি 2 নং দেওয়া আছে চালের ক্রয় মূল্য ক টাকা, তাহলে আমাদের এক্ষেত্রে ক টাকার চাল কিনে দোকানদারকে 500 টাকা দেওয়া হলো এবং 85 টাকা ফেরত পাওয়া গেল। তাহলে আমাদের এভাবে বলা যায় যে গাণিতিক বাক্যটি কি হতে পারে, যে 500 টাকা থেকে দোকানদার ক টাকা রাখলো, তারপর ফেরত দিল 85 টাকা। তাহলে এটাকে লিখতে পারি যে 500 বিয়োগ ক সমান 85। তাহলে আমরা গাণিতিক বাক্যটি লিখতে পারি যে 500 বিয়োগ ক সমান 85, যেটা ফেরত পেলাম। এখন আমরা এটা থেকে ক এর মান বের করব। ক এর মান বের করার ক্ষেত্রে আমরা কি করব, কটাকে আমরা ডান পাশে নিব সমান চিহ্নের, তাহলে এটা বিয়োগের আছে, এটা যোগ হয়ে যাবে, বা লিখতে পারি, এবং 85কে আমরা বাম পাশে নিয়ে আসলাম, এটা যোগ ছিল, এটা বিয়োগ হয়ে গেল। 500 বিয়োগ 85 সমান ক। তারপর আমরা কি করব, 500 থেকে 85 বিয়োগ করলে 415 হয়, তাহলে বা লিখবো 415 সমান ক। তাহলে অতএব ক সমান 415, অর্থাৎ চালের ক্রয় মূল্য 415 টাকা। এভাবে আমরা 2 নংটি সমাধান করলাম। এখন আমরা দেখব 3 নং, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। খ সংখ্যক কলম যদি 12 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা উত্তর পাবো 3। এখন আমাদের এটি কলমের সংখ্যা হচ্ছে খ, দেওয়া আছে এটি, তাহলে 3 নং যদি আমরা লিখি যে দেওয়া আছে কলমের সংখ্যা খটি। এখন এই খটি কলমকে 12 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তাহলে খকে আমরা 12 দিয়ে ভাগ করব। 12 জনের মধ্যে যেহেতু ভাগ করে দেওয়া হবে 12 দিয়ে ভাগ করব, এবং প্রত্যেকে 3টি করে পাবে, তার মানে খকে 12 দিয়ে ভাগ করলে উত্তর হবে কত, 3। তাহলে আমরা দেখতে পারি যে গাণিতিক বাক্যটি হবে কি হবে, খ ভাগ 12 সমান 3। এই গাণিতিক বাক্য খ এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে খ এর মান যেহেতু এখানে নির্ণয় করতে হবে, আমরা জানি 12 ভাগ চিহ্নের আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিই এটা কি হয়ে যাবে, 12 চিহ্ন গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বা খ সমান 3 গুণ 12। তারপর আমরা 3 এবং 12 গুণ করে কত পাবো, 36। তাহলে আমরা বলতে পারি খ সমান 36। অতএব আমরা বলতে পারি কলমের সংখ্যা হচ্ছে 36টি। এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। এক্ষেত্রে 4টি সমস্যা আছে, প্রত্যেকটির ক্ষেত্রে আমরা গ এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে যদি আমরা 1 নং সমস্যাটি দেখি এবং সমাধান করি। 1 নং এ আছে কি, গ যোগ 12 সমান 19। এটা থেকে আমরা গ এর মান নির্ণয় করব। অতি সহজ একটি সমস্যা, এটা চলো সমাধান করি। আমরা জানি গ এর মান নির্ণয়ের ক্ষেত্রে এই যে 12 আছে, 12কে আমরা অর্থাৎ সাংখ্যিক যে মানটা, এই মানটাকে আমরা ডান পাশে নিব। আর এটা যেহেতু যোগ চিহ্নের আছে, আমরা জানি সমান চিহ্নের ও পাশে গেলে এই যোগ চিহ্নের যে সংখ্যাটা এটা বিয়োগ চিহ্নের হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি বা গ সমান 19 বিয়োগ 12, অর্থাৎ এটা 12টি ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে যাওয়াতে এটা যোগ চিহ্নের মানটা বিয়োগ চিহ্নের হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এখন গ সমান 19 থেকে 12 যদি বিয়োগ করা হয়, আমরা সকলেই জানি 19 থেকে 12 বিয়োগ করলে কত হয়,
7। তাহলে আমরা বলতে পারি গ সমান 7। এভাবে আমরা 1 নং সমস্যাটির সমাধান করতে পারি। এখন আমরা 2 নং সমস্যাটি দেখব। 2 নং সমস্যা ছিল 48 বিয়োগ গ সমান 33। এটা যদি আমরা লিখি তাহলে আমরা এখান থেকে গ এর মান নির্ণয় করব। যেহেতু এখানে গ বিয়োগের, এই জন্য এখানে আমরা কি করব, যে গটাকে ডান পাশে নিয়ে এটা যোগের করব এবং একই সাথে এই 33টাকে বাম পাশে আনবো, যেহেতু এটা যোগের। এখন যদি 33 আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটা বিয়োগের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 48 বিয়োগ 33 সমান গ। এখন 48 থেকে যদি 33 আমরা বিয়োগ করি তাহলে কত পাই, 15। তাহলে আমরা লিখতে পারি 15 সমান গ। আমরা লিখব যে 15 সমান গ, অর্থাৎ গ সমান 15। এভাবে আমরা দ্বিতীয়টি সমাধান করব। এরপর 3 নং ছিল 8 গুণ গ সমান 32। এটা আমরা লিখব। লেখার পর আমরা গ এর মান নির্ণয় করব। গ এবং 8 যেহেতু গুণ চিহ্নের মধ্যে আছে, আমরা 8কে ডান পাশে নিব, এটা গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি গ সমান 32 ভাগ 8। তো আমরা কি লিখব, গ সমান 32 ভাগ 8, যেহেতু 8টা ভাগ হয়ে গেছে। এখন আমরা যদি 32কে 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, যে 8 দিয়ে 32কে ভাগ করলে 8 এর নামটা পড়তে হবে, দেখবো যে কয়বার যায়। তাহলে আমরা জানি যে 4 8 32। তাহলে আমরা লিখতে পারি ভাগফল হচ্ছে 4, অর্থাৎ গ সমান 4। আমরা লিখব গ সমান 4। এখন 4 নং সমস্যাটি আমরা দেখব এবং এটার সমাধান করব। এখন আমরা 4 নং সমস্যাটি দেখব। 4 নং এ হচ্ছে 81 ভাগ গ সমান 9। এখন আমরা গ এর মান যেহেতু বের করব, এই জন্য গ কে এখানে যেহেতু ভাগ চিহ্নের আছে, গ কে আমরা ডান পাশে নিব এবং গুণ চিহ্ন হবে। তাহলে আমরা লিখতে পারি 81 সমান 9 গুণ গ। তাহলে কি হবে, যে 81 সমান 9 গুণ গ। এখন এখান থেকে 9 কে আমরা বাম পাশে নিয়ে আসবো। 9 যেহেতু গ এর সাথে গুণের সম্পর্ক, যদি 9 বাম পাশে আসে তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 81 ভাগ 9 সমান গ। এবার আমরা 9 দিয়ে যদি 81 কে ভাগ করি কয়বার যায়, আমরা জানি 9 9 81। তাহলে আমাদের উত্তর হবে 9। তাহলে লিখবো যে 9 সমান গ। অতএব আমরা লিখতে পারি গ সমান 9। এভাবে আমরা গ এর মান বের করব। পরবর্তী সমস্যাটি একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এখানে একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য দেওয়া আছে কত, 150 টাকা। তাহলে টেনিস বল ক্রয় করা হলো ক সংখ্যক, অর্থাৎ কটি, এবং ক্রিকেট ব্যাট ক্রয় করা হলো একটি। এগুলো ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। এই সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে হবে আমাদের। তাহলে এই গাণিতিক বাক্যটি অলরেডি দেয়া আছে এখানে। এই গাণিতিক বাক্যটি যদি আমরা একটু বুঝতে চাই তাহলে কিভাবে আমরা করতে পারি এটা, যেহেতু একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 150 টাকা, আর টেনিস বল যেহেতু ক্রয় করা হয়েছে ক সংখ্যক অর্থাৎ কটি, তাহলে আমরা বলতে পারি একটি টেনিস বলের মূল্য 24 টাকা হলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত হবে, ক গুণ 24। তারপর আর ক্রয় করা হয়েছে কি, একটি ক্রিকেট ব্যাট। তো একটি ক্রিকেট ব্যাট যেহেতু ক্রয় করা হয়েছে এবং ক্রিকেট ব্যাটের মূল্য কত, 150 টাকা। তাহলে আমরা মোট মূল্য ধরতে পারি যে টেনিস বলগুলোর মূল্য যোগ হচ্ছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য। তাহলে দুটি যোগ করে আমরা কত দিলাম, দোকানিকে 246 টাকা দিলাম। তাহলে মোট মূল্য হচ্ছে 246 টাকা। তো আমরা এটা গাণিতিক বাক্যের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। এরপর এখানে বলা আছে যে ক এর মান যথাক্রমে 1 2 3 ও 4 বসিয়ে গাণিতিক বাক্যটি সত্য কিনা যাচাই করি। তাহলে আমাদের এই গাণিতিক বাক্য যে আমরা লিখলাম এটা আসলে সঠিকভাবে লিখতে পেরেছি কিনা এটা যাচাই করার জন্য আমাদের বিভিন্ন মান বসিয়ে ক এর মান বের করব। তাহলে আমরা যদি প্রথমে
এক বসাই কয়ের জন্য, কয়ের মান এক বসাই, তাহলে কি হবে? 1 গুণ 24 যোগ 150 সমান 246। তাহলে আমরা বলতে পারি 1 গুণ 24 যোগ 150 সমান 246। তাহলে এখন আমরা 1 এবং 24 গুণ করব। গুণ করে পাবো 24 একে 24, তারপর যোগ হচ্ছে 150 সমান হচ্ছে 246। এখন আমরা 24 এবং 150 যদি যোগ করি তাহলে কিভাবে যোগ করতে পারি? 0 এবং 4 যোগ করে 4, 5 এবং 2 যোগ করে 7 এবং এই 1 এর 1 লিখব। তো এভাবে 174 পাই এবং সমান হচ্ছে 246। কিন্তু আমরা জানি যে 174 আর 246 সমান হতে পারে না, সুতরাং আমরা 1 বসিয়ে গাণিতিক বাক্যটি আমরা কি মিথ্যা পাবো। তারপর আমরা যদি এখন 2 বসাই, তাহলে এখন যদি আমরা 2 নিই তাহলে 2 বসালে কত হয় গাণিতিক বাক্যের মান বা কত আসে, কিরকম হবে? তাহলে 2 দিয়ে যদি আমরা 24 কে গুণ করি, 2 আর 4 গুণ করলে কত হয়? 8। তারপর 2 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে? 4। যোগ হচ্ছে কত দেওয়া আছে? 150 সমান হচ্ছে 246। তারপর আমরা এই দুটি যোগ করব। 0 এবং 8 যদি যোগ করি কত হয়? 8। তারপর 5 এবং 4 যদি যোগ করি তাহলে কত হবে? 9। তারপর 1 এর 1 বসাবো, সমান হবে কি? 246। তো আমরা দেখতেছি যে 246 এবং 198, এই দুটি যেহেতু সমান নয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? মিথ্যা লিখব, মিথ্যা। তারপর আমাদের এখন আমরা 3 বসাবো। 3 বসিয়ে দেখব যে আসলে 3 মানটি ক এর জন্য সঠিক কিনা। তাহলে এই জন্য আমরা কি করব? 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে 4 কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 4 12 2 হাতে 1। তারপরে 3 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি, আমরা 3 দুগুণে 6 আর হাতের 1 কত? 7 পাবো। তাহলে এভাবে আমরা যোগ করব, তারপরে 150 এর সাথে সমান কি? 246। এখন আমরা যোগ করে দেখব কত আসে। তারপর 0 আর 2 যোগ করব 2, 5 আর 7 যোগ করব 5 আর 7 যোগ করলে কত হয়? 12। 12 2 হাতে 1, হাতের 1 আর 1 যোগ করলে 2 সমান হচ্ছে কত? 246। তো এভাবেও দেখলাম যে আমরা 3 বসিয়ে 222 এবং 246 যেহেতু সমান নয়, তাহলে এখানে আমরা কি লিখব? মিথ্যা। এই গাণিতিক বাক্য, এই মানের ক্ষেত্রেও গাণিতিক বাক্যটি আমরা মিথ্যা পেলাম। এখন আমরা যদি ক এর মান 4 বসাই, তাহলে 4 যদি বসাই তাহলে আমরা কি পাবো? 4 দিয়ে 24 কে যদি গুণ করি, 4 দিয়ে 4 কে গুণ করে 4 4 16 6 হাতে 1, হাতে 1 এবং 4 দিয়ে 2 কে যদি আমরা গুণ করি, 4 দুগুণে 8 আর হাতের 1 কত? 9। তারপর যোগ 150 সমান হচ্ছে 246। এরপর আমরা যোগ করব। 0 এবং 6 যদি যোগ করি কত হয়? 6। তারপর 5 এবং 9 যদি যোগ করি 14, 14 4 হাতে 1, হাতের 1 আর 1 যোগ করলে কত হয়? 2 সমান হচ্ছে 246। যেহেতু 246 এবং 246 সমান, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যদি আমরা 4 ব্যবহার করি ক এর মান, ওই ক্ষেত্রে আমরা সত্য মান পাই, অর্থাৎ দুই ক্ষেত্রেই সমান পাই। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে মিথ্যা নয়, কি সত্য। তো এভাবে আমরা ক এর বিভিন্ন মান বসিয়ে গাণিতিক বাক্য আমরা যাচাই করতে পারি এবং ক এর সঠিক মান আমরা বের করতে পারি। আমরা এর পরের প্রশ্নটি দেখি। 3 নং-এ বলা আছে যে আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানীকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তাহলে এখানে বলা আছে যে আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানীকে মোট খ টাকা দিল,
অর্থাৎ ক সংখ্যক ডিমের দামই খ টাকা, এবং বলছে প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তাহলে 1 নং এ বলা আছে যে ক এবং খ এর মধ্যকার সম্পর্ক কি। তাহলে ক এবং খ এর মধ্যকার যে সম্পর্ক এটি আমরা প্রকাশ করব। তো যদি আমরা প্রথমটি লিখি যে আয়মান বাজার থেকে যেহেতু ক সংখ্যক ডিম কিনলো, তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি ডিমের দাম হচ্ছে 12 টাকা। তাহলে আমরা বলতে পারি ক সংখ্যক ডিমের দাম কত হবে। আমরা এটা লিখতে পারি যে মোট ডিমের দাম বা ক সংখ্যক ডিমের দাম, ক সংখ্যক ডিমের দাম সমান হচ্ছে প্রতিটি ডিমের দাম যেহেতু 12 টাকা, তাহলে ক সংখ্যক ডিমের দাম হচ্ছে 12 গুণ ক এত টাকা। তাহলে আমরা যদি, যেহেতু আমাদের এখানে জানা আছে অর্থাৎ দেয়া আছে যে মোট খ টাকা দিল, অর্থাৎ ডিমগুলোর মোট দাম হচ্ছে খ টাকা, তাহলে গাণিতিক বাক্য যদি আমি লিখি গাণিতিক বাক্য 12 গুণ ক সমান হচ্ছে কি খ, অর্থাৎ এই ডিমগুলো কিনে খ টাকা দিল, তাহলে গাণিতিক বাক্যটি হবে খ। তো আমরা 1 নং শেষ করলাম। এটি হচ্ছে ক এবং খ এর মধ্যকার সম্পর্ক। তাহলে আমরা 2 নং দেখব। 2 নং এ কি আছে, যে বলছে যে ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি হবে। তাহলে ক এর মান যদি 10 বসাই অথবা 11 বসাই বা 15 বসাই, তাহলে খ এর মান কত হবে এখন আমরা দেখব। তাহলে আমরা বলতে পারি ক এর মান, অর্থাৎ ক সমান 10 হলে, ক সমান যদি 10 হয় তাহলে 12, ক এর জায়গায় আমরা কত বসাবো 10, সমান হচ্ছে খ, সমান খ। আমরা লিখব বা এই 12 এবং 10 আমরা যদি গুণ করি তাহলে কি হবে, যে 10 আমরা শূন্য বসিয়ে তারপরে 1 দিয়ে 2 কে গুণ করলে 2 কে 2 এবং 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1 সমান খ। তাহলে আমরা পেলাম অতএব খ সমান 120। তাহলে আমরা কি পেলাম, যে ক এর মান যদি 10 হয় তাহলে খ এর মান 120 হবে। এখন ক এর মান যদি কত 11 হয়, অর্থাৎ 11 হলে খ এর মান কি হবে, খ এর মান হবে 12 গুণ ক এর মান বসাবো কত 11 সমান হচ্ছে খ। যেহেতু গাণিতিক বাক্যটি ছিল 12 গুণ ক সমান খ, আমরা ক এর মান 11 বসালাম, তাহলে 12 গুণ 11 সমান খ। এখন আমরা এই 12 এবং 11 যদি আমরা গুণ করি তাহলে কত পাই, যে 12, 11 যদি গুণ করি তাহলে কি হবে, 1 দিয়ে যদি 2 কে গুণ করি 2 একে 2, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1, তারপরে এই 1 দিয়ে দশকের স্থানের অঙ্ক দিয়ে আমরা গুণ করার আগে একটা শূন্য বসিয়ে নিব, তারপরে 1 দিয়ে এই 2 কে গুণ করলে কত হয় 2 একে 2 এবং 1 দিয়ে 1 কে গুণ করলে কত হয় 1, তারপর আমরা যোগ করব, যোগ করলে কত হয় 2 এবং 0 যোগ করলে 2, তারপর 2 আর 3 গুণ করলে কত, 2 এবং 1 যোগ করলে 3 এবং 1 এর 1, তাহলে আমরা কত পেলাম 132। আমরা কত লিখব 132 সমান খ। তাহলে অতএব আমরা বলতে পারি যদি ক সমান 11 হয় তাহলে খ সমান আমরা পাবো 132। তো এভাবে আমরা খ এর মান বের করতে পারি। তারপর আবার বলা আছে যে ক এর মান যদি 15 হয় তাহলে ক সমান 15 এত হলে আমরা খ এর মান কত পাবো, তাহলে আমরা লিখব 12 গুণ
15 সমান খ। বা এখন 12 এবং 15 আমরা গুণ করব। গুণ করে দেখি 12 15 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 5 দিয়ে যদি 2 কে গুণ করি, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 একে 5 আর 1 6। তারপরে 1 দিয়ে গুণ করার আগে আমরা একটা শূন্য বসিয়ে নিব, যেহেতু এটি দশক স্থানীয় অঙ্ক, আমরা উত্তর দশক স্থান থেকে লেখা শুরু করব। তাহলে 1 দিয়ে 2 কে গুণ করলে 2 একে 2, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1। তারপর আমরা কি করব? যোগ করব। যোগ করলে কত পাই? 0, এবং এখানে 6 আর 2 যোগ করলে 6 7 8 8 পাবো, এবং 1 এর 1। তাহলে আমরা কত পেলাম? 180। তাহলে আমরা এখানে 180 লিখব, সমান হচ্ছে খ। অতএব খ সমান 180। তাহলে এভাবে আমরা খ এর মান নির্ণয় করতে পারি। সমস্যাটি দেখি। এখানে বলা আছে 2 নং, লোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। এক্ষেত্রে যেহেতু ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল, এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক সংখ্যক টিস্যু বক্সের মোট মূল্য কত হতে পারে? যে ক গুণ 48, এটি হচ্ছে ক সংখ্যক টিস্যু বক্সের মূল্য। আর এটি যদি মূল্য হয় আর দোকানিকে সে খ টাকা দিল এবং দোকানিটাকে 116 টাকা ফেরত দিল, অর্থাৎ খ টাকা থেকে ক্রয় মূল্য টিস্যু বক্সের মূল্য রেখে তারপরে 116 টাকা ফেরত দেওয়া হলো। তাহলে আমরা বলতে পারি খ থেকে যদি 116 বাদ দেওয়া হয় তাহলে টিস্যু বক্সের মূল্য পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি টিস্যু বক্সের এই পাশে টিস্যু বক্সের মূল্য কত? ক গুণ 48, এটি হবে কি? খ টাকা যেটা দেওয়া হলো, খ বিয়োগ কত? 116 টাকা যেহেতু ফেরত দেওয়া হলো, অর্থাৎ খ টাকা দেওয়ার পর 116 টাকা ফেরত দেওয়া হলো, এটি বিয়োগ করলেই হচ্ছে টিস্যু বক্সের ক্রয় মূল্য পাওয়া যাবে। এখন বলা আছে যে 2 নং, ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করি। তাহলে আমরা যদি আবার এই গাণিতিক বাক্যটি লিখি, ক গুণ 48 সমান খ বিয়োগ 116, এক্ষেত্রে আমরা ক এর মান কত বসাবো? 5। যদি 5 বসাই তাহলে লিখতে পারি 5 গুণ 48 সমান খ বিয়োগ 116। এখন আমরা 5 এবং 48 গুণ করব। গুণ করে কত পাই? 5 দিয়ে যদি 8 কে গুণ করা হয়, 5 8 40 এর 0 হাতে আছে কত? 4। তারপরে 4 5 20, 20 আর 4 কত? 24। তাহলে আমরা লিখতে পারি 240। 240 সমান হচ্ছে খ বিয়োগ 116। এভাবে আমরা 240 পেলাম। এখন আমরা কি করব? যে খ এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি 116 যে বিয়োগটা আছে, বিয়োগের 116, এই পাশে যদি যোগ 116 এবং এই পাশেও 240 এর সাথেও 116 যোগ করি, তাহলে আমাদের এই পাশের 116 বাদ হয়ে যায়, এটা বিয়োগ করে শুধু খ পাওয়া যাবে। এভাবে আমরা করতে পারি। তাহলে কি করব? 240 যোগ 116 সমান হচ্ছে খ বিয়োগ 116 যোগ 116। তো এভাবে আমরা শুধু খ পাবো এবং এটা বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যায়। তাহলে 240 এর সাথে যদি 116 এই পাশে যোগ করা হয়, এই পাবো যে যোগ করে দেখি 6 আর 0 যোগ করলে 6, তারপর 1 আর 4 যোগ করলে কত? 5, তারপরে 1 আর যদি 2 যোগ করি কত হয়? 3।
তাহলে আমরা বলতে পারি খ সমান 356। তো এভাবে আমরা ক এর মান যখন 5 হয় তখন আমরা খ এর মান বের করতে পারি 356।